বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। কর্তৃপক্ষের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে 7 দিন আন্দোলন স্থগিত। 28 মার্চ 11টার সময় আমাদের যে মিটিং হবে সেই ফলো আপ দেখে আমরা যদি সন্তুষ্ট না হই 28 তারিখ থেকেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, চালক 7 দিনের রিমান্ডে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। মিরপুর ও সাভারে অর্ধশত বহুতল ভবন উচ্ছেদ, আবারও বাধার মুখে বিআইডব্লিউটিএ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ঢাকাতেই হবে হজ যাত্রীদের ইমিগ্রেশন, কারিগরি দিক যাচাইয়ে আসছে সৌদি প্রতিনিধি দল। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। হুইল চেয়ারে এসে 90তম জন্মদিনের কেক কাটলেন এরশাদ। দলকে শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের তাগিদ। আট মাস পর নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণিতে দিনভর বিক্ষোভ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। ফার্মগেট, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও পুরান ঢাকাতেও বিক্ষোভ হয়। কোথাও কোথাও যানবাহনের লাইসেন্স সহ নথিপত্র পরীক্ষা করেন তারা। পরে সড়কের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাসে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণিতে বুধবার সকাল থেকেই সড়কে নামেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে যোগ দেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীও। প্রতিবারেই একজন করে মারা যাচ্ছে, একটা করে ফুটওভার ব্রিজ হচ্ছে। এটাই তো সলিউশন না, এটা সলিউশন হতে পারে না। প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা, না হলে আরো এরকম প্রতিদিনই ঘটতে থাকবে। বাসগুলো আমাদের সাথে যে ধরনের বিহেভ করে তারা স্টুডেন্ট দেখলে তারা আরো বেপরোয়া হয়ে যায়। বেপরোয়া বাসের চাপায় আবরার নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা সহ 8 দফা দাবি মেনে নেয়ার দাবি বিক্ষোভকারীদের। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, হতে হবে যথাযথ ও টেকসই বাস্তবায়ন। এইসব ট্রাফিক সপ্তাহ পালন না করে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আরো বেশি করে খোলা। এটার সঠিক তারা সুষ্ঠু কেন বিচার করছে না, এটা আমাদেরও প্রশ্ন। প্রত্যেকটা বারে আন্দোলন করবো, আপনারা প্রত্যেকটা বারই দাবি মেনে নেবেন বলতেছেন, কিন্তু দাবিটা মেনে নিতেছেন না আপনারা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ করার পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন আন্দোলনকারীরা। সড়ক ব্যবস্থার কেন চেঞ্জ হলো না, কেন জেব্রা ক্রসিং এ আমার ভাইয়েরা মরবে, আমরা এর বিচার চাই। আগে 6 দিন আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো ফল পাইনি। আমরা আমাদেরকে বলছে নিরাপদ সড়ক দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিরাপদ সড়ক পাইনি। তবে অফিস ফেরত মানুষের কথা ভেবে দিন শেষে তুলে নেওয়া হয় অবরোধ। সড়ক নিরাপদ ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে যতদিন পর্যন্ত না আমাদের সড়কে মৃত্যুর মিছিল পুরোপুরি থেমে না যায়, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা এই আন্দোলনকারীদের সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা যান চলাচল করবে তাদের লাইসেন্সের নিশ্চয়তা, হেলমেট ছাড়া কেউ যেন চলাচল না করতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনার একটি মডেল তৈরি করে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখাতে চাই। পরে উত্তর ঢাকার মেয়রের সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একাংশের প্রতিনিধিরা জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে 27 মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করছেন তারা। 28 মার্চ বৃহস্পতিবার 11টার সময় আমাদের যে মিটিং হবে সেই মিটিং এর আমরা যে ফলো আপ দেখবো, সেই ফলো আপ দেখে আমরা যদি সন্তুষ্ট না হই, আমি একদম ক্লিয়ার করে বলে দিয়েছি, তাহলে 28 তারিখ থেকেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এদিকে সুপ্রভাত পরিবহনের বাসটির চালককে 7 দিনের রিমান্ড দিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়কে প্রাণহানি রোধে সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। 1 সপ্তাহের মধ্যে
আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে ঘাতক বাসটির মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের কাউন্সিল সহ নানা উদ্যোগের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র। সড়কে মৃত্যু ঠেকাতে দেশের উচ্চ আদালতে অর্ধ শতাধিক মামলা হয়েছে। প্রায় প্রতিটি মামলায় সড়ক দুর্ঘটনায় সরকারের ব্যর্থতা নিয়ে রুল জারি হয়েছে। কোনো কোনো মামলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন উচ্চ আদালত, যেগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়নি। মঙ্গলবার বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার নিহতের পর আবার আলোচনায় সড়কের নিরাপত্তা। আবারও জারি হয়েছে রুল। 1 সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সুপ্রভাত পরিবহনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সড়ক ব্যবহারের ক্ষেত্রে তাদের নিরাপত্তা বিধানে যে ব্যর্থতা, অব্যাহত ব্যর্থতা, এই অব্যাহত ব্যর্থতা কেন অবৈধ মর্মে ঘোষণা করা হবে না? তাৎক্ষণিকভাবে আবরারের পরিবারকে 10 লক্ষ টাকা জরুরি খরচ বাবদ মেটানোর জন্য 10 লক্ষ টাকা 7 দিনের মধ্যে দেওয়ার জন্য সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছেন। এদিকে রাজধানীর প্রগতি সরণিতে আবরারের নামে ফুট ওভারব্রিজ নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে মেয়র জানান, নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছেন তিনি। যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে, কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। সুপ্রভাত বাসটির রেজিস্ট্রেশন, রুট পারমিট গতকাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। আর যেন কোনো প্রাণ যেন না হারায়, ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভার ব্রিজ দরকার, অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভার ব্রিজগুলো আমরা করতে পারি। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান মেয়র আতিকুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চুক্তিভিত্তিক গাড়ি চালালে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। বিকেলে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় অদক্ষ চালককে গাড়ি না দিতে মালিকদের আহ্বান জানান তিনি। কোন কোম্পানির কন্ট্রাক্ট সিস্টেম যদি গাড়ি চালানো প্রমাণ হয়, সেই কোম্পানির নিবন্ধন বাতিল করার জন্য আমরা আরটিসিতে লিখব, আমরা বিআরটিকে লিখব। সেই কোম্পানি ভেঙে দিয়ে সড়ক পরিবহন মালিক সমিতি সরাসরি সেই কোম্পানি অধিগ্রহণ করা হবে। সে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, মালিক শ্রমিকের সামনে সে কেউ না, কোনো শক্তি টিকবে না। রাতের সময় আরো থাকছে। 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। অতি দরিদ্রের হার 11 ভাগে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে উন্নয়নশীল দেশের স্বীকৃতি স্থায়ী করার রূপরেখাও দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র্য দূরীকরণ। প্রায় 4 দশক পর 1999 সালের জরিপে দেখা যায় বাংলাদেশে দারিদ্র্যের হার নেমে এসেছে 52%। তারপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। গত 1 দশকে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা নেমেছে 21.8%, আর হতদরিদ্রের সংখ্যা এখন মাত্র 11%। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, স্বাধীনতার পর এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্য জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। গত 10 বছরে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে। মূল কথা যে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করা, বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি অর্জন করা এবং একটি জাতি হিসেবে সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করা এবং তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে মানুষ
যেন একটু সুন্দর জীবন পায় সেটাই নিশ্চিত করা। দেশের মানুষের গড় মাথাপিছু আয় $1,909 উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, যে কোনো মূল্যে উন্নয়নশীল বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখবে বাংলাদেশ। গ্রহণ করা হবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা। অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের এগোতে হয়েছে। আজকে আমরা আমাদের প্রবৃদ্ধি 8 ভাগে অর্জন করব এবছর। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটার স্থায়ী করার জন্য ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। 2020 সালে পালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসেরকে প্রধান করে গঠিত 102 সদস্যের জাতীয় কমিটির নেতৃত্বে 2020 সালের 7 মার্চ থেকে 2021 সালের 26 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উদযাপন করতে চায় বাংলাদেশ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হজে যেতে আর দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। সৌদি আরবে প্রবেশের আগেই ঢাকায় আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছেন সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করবেন তারা। ধর্ম সচিব জানান, 6 এপ্রিল আসবে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সচিব সহ 10 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পবিত্র হজ পালনে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ সৌদি আরবে যান। এ সময় জেদ্দা বিমানবন্দরে একের পর এক বিমান নামতে থাকায় ইমিগ্রেশনে জট লেগে যায়। ভ্রমণের ক্লান্তি নিয়ে এহরাম বাঁধা অবস্থায় দীর্ঘ সময় হাজিদের টার্মিনালে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশনের জন্য। ভোগান্তি কমাতে বাংলাদেশের অনুরোধে ঢাকায় বিমানে ওঠার আগেই সৌদি আরবের ইমিগ্রেশন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসছে কারিগরি দল। এয়ারপোর্ট ভিজিট করবে বা অন্য অবকাঠামোগত সুবিধাগুলি দেখবে, এই বিষয়গুলি দেখে গিয়ে তারা রিপোর্ট করবে। বিষয়টা নিয়ে পরবর্তী যে হাই পাওয়ার টিম যারা আসবে তারা হয়তো ওগুলি এসে আরো বিস্তারিতভাবে আলোচনা হতে পারে। অবকাঠামো স্বল্পতা বা আমলাতান্ত্রিক জটিলতায় এই সেবা চালুর প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার তাগিদ হাব মহাসচিবের। এখানে ইমিগ্রেশন সম্পন্ন করবেন কিন্তু সৌদি আরবের লোকজন। সরকারের কাছে আবেদন করব আমরা যাতে সৌদি কর্তৃপক্ষকে প্রি ডিপার্চার ইমিগ্রেশনটা করার জন্য সকল ধরনের সহায়তা করি। মেশিনারিগুলি প্রতিস্থাপন করার জন্য অ্যাক্সেস দেয়া এবং কোনো রকমের আমলাতান্ত্রিক জটিলতা যাতে তাদের এটাকে রুদ্ধ না করে। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজযাত্রীরা আগামী ইমিগ্রেশনের সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ হবে এই সুবিধাপ্রাপ্ত তৃতীয় দেশ। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। 1 মাসের ব্যবধানে কাল বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তের আগের স্প্যানগুলোর সঙ্গেই বসানো হবে নতুন স্প্যান। নবম এ স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর 2 প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। এছাড়া গতকাল থেকে সেতুর স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও শুরু হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ, যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। 2017 সালে জাজিরা প্রান্তে প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডুলের 5টি স্প্যানের কাজ। এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের 5টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত 1 মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত 34 ও 35 নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে, মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়েছে প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় 5 কিলোমিটার দূরের জাজিরায় নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত 2টি পিলারে বসানোর উপযুক্ত করে। এছাড়া বছরখানেক আগে থেকে স্পেনের নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ শুরু হলেও এবার স্পেনের উপরের অংশে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ।
মঙ্গলবার নদীর জাজিরা পাড়ের অংশে 4 লেনের প্রথম রোড স্ল্যাবটি বসানো হয়। নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্পেন বসানোয় অগ্রগতি। মাত্র 1.5 মাসের মধ্যে সবশেষ 3টি স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে গিয়ে আজও বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। সাভারের কাউন্দিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ সময় তাকে পুলিশ আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বারবার অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। এদিন তুরাগের মিরপুর ও সাভার অংশে 50টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়। দ্বিতীয় দফার অভিযানে বুধবার সকালে তুরাগ নদের সাভারের কাউন্দিয়া অংশে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় নদীর জায়গা দখল করে মালামাল ওঠানামার জন্য বালু দিয়ে নদী ভরাট করে তৈরি করা একটি অবৈধ রাস্তা উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত। তিনি সে সময় বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশের সহায়তায় চেয়ারম্যানকে আটক করে বিআইডব্লিউটিএ। উচ্ছেদ করতেছি, হঠাৎ করে উনি এসে বলে যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না, আপনি কিভাবে ভাঙতেছেন, কোন আইনে ভাঙতেছেন, আপনারা তো সাহস কেন হলো, এখনই বন্ধ করেন। গার্ড আজকে আমাকে ঠেলা দিছে। আমি কোনো সমস্যা তৈরি করার জন্য আসি নাই, আমি আসছি শুধু আমার রাস্তাটার ব্যাপারে। এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন, যোগাযোগ করতাম যদি আমার কোনো কিছু করার থাকে। আপনি ভুল করছেন না, ভুল করছেন আপনি, এটা স্বীকার করতে হবে আপনাকে। চেয়ারম্যান নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন দাবি করে পরে তাকে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনার কার্যক্রমের জন্য উনি আসলে দুঃখ প্রকাশ করছেন। একই সাথে যে আমাদের যে ডিডি সাহেব ছিলেন তার কাছে উনি ভুল স্বীকার করেছেন এবং বলা যায় ক্ষমা প্রার্থনাই করেছেন। বলেছেন যে ওনার আমাদের পুরো উচ্ছেদ কার্যক্রমে উনি থাকবেন, সহযোগিতা করবেন। উনি একটা মুচলেখা দিয়েছেন। তথ্য প্রমাণ থাকার পরও দখলদার চেয়ারম্যানকে ছেড়ে দেয় ক্ষুব্ধ হন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। বারবারই নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রমে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করা হয়। আমাদের টিমের একজন সরকারি কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় তাকে তার গায়ে হাত তোলা হলো। এই ধরনের একটা উদ্ধত বিষয়ের পরেও তাকে ছেড়ে দেওয়া আমাদের টিমের স্পিডটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এর আগে বুধবার সকালে তুরাগ নদ পাড়ের মিরপুর বড়বাজার এলাকায় একাধিক বহুতল ভবন সহ অর্ধশত স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ। নিজের 90তম জন্মদিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের তাগিদ দিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, চরম আক্রোশ ও প্রতিকূলতা সয়ে টিকে থাকা দলটিকে কেউ ধ্বংস করতে পারবে না। হুইল চেয়ারে চেপে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জন্মদিনের অনুষ্ঠানে আসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। আগে থেকেই সেখানে ছিলেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ সহ সিনিয়র নেতারা। শুভেচ্ছা জানানোর পালা শেষে গান পরিবেশন করেন রওশন এরশাদ। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ সব সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এরশাদ। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ক্ষমতায় যাওয়ার জন্য দলকে প্রস্তুত করতে নেতাকর্মীদের তাগিদ দেন তিনি। এত অত্যাচারের পর জাতি বেঁচে থাকে, সে দলকে কেউ ধ্বংস করতে পারে না। তোমাদের কাছে আমার একটাই আশা, দলকে আরো শক্তিশালী করবে, আগামীতে ক্ষমতার জন্য পূর্ণ শক্তি অর্জন করবে। রওশন এরশাদ বক্তব্য দেওয়ার সময় কয়েকজন নেতাকর্মী এরশাদকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ করেন। পরে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানান, দেশে ও বিদেশে কোথাও এরশাদের ভুল চিকিৎসা হয়নি। ওনার বাংলাদেশে কোনো ট্রিটমেন্টের কোনো সমস্যা কোনো সময় হয়নি। উনি রাতে 12টার সময়ও যদি সিএমএসে সেনাবাহিনীর প্রধান হিসেবে গিয়েছেন, সেখানে কিন্তু ট্রিটমেন্ট পেয়েছেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত অস্ত্রোপচার চলে। বাইপাস সার্জারির পর ওবায়দুল কাদেরকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। আগামী 48 ঘন্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী।
তিনি জানান, সেতুমন্ত্রীর অস্ত্রোপচার করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহ। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সন্তানরা যেন জঙ্গি তৎপরতায় জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর কেরানীগঞ্জে একটি স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তির সকল খারাপ দিকগুলোকে বর্জন করবে, ভালো দিকগুলো ব্যবহার করবে। এবং আমি গার্জিয়ানদের প্রতি আমার অনুরোধ যাবে, আপনার সন্তানদের হাতে যে স্মার্টফোন তুলে দেন, লক্ষ্য করে দেখবেন যে তারা ভালো দিকগুলো ব্যবহার করছে না খারাপ কাজে ব্যবহার করছে। ইন্টারনেটের মাধ্যমে ভুল ধর্মীয় শিক্ষার নির্দেশনা পায় তারা। এই নতুন প্রজন্মের ছেলেরা মিসগাইড হয় এবং ভুল পথে পরিচালিত হয়। আমাদের মুক্তির লড়াই শুরু হয়েছে, অর্থনীতির মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে উন্নতির শিখরে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাচ্ছি। বিভিন্ন সময় আপত্তিকর ওয়েবসাইট বন্ধের কথা বলা হলেও এখনো বাংলাদেশ থেকে ভিজিটের তালিকায় শীর্ষে নানা পর্ন সাইট। বিকল্প পথে খুব সহজেই ঢু মারা যায় এসব সাইটে। বিশেষজ্ঞরা বলছেন, অনাকাঙ্ক্ষিত সাইটগুলো বন্ধ করে শুধু নয়, সুফল পেতে প্রয়োজন সামাজিক সচেতনতা। রাশেদ লিমনের রিপোর্ট। ইন্টারনেট এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় বিষয়। চাইলেই হাতের মুঠোয় যেন পুরো দুনিয়া। কারণে অকারণে সারাক্ষণই যেন এতেই বুধ এই প্রজন্ম। প্রশ্ন হলো, ইন্টারনেট থেকে আমরা যা নিচ্ছি তার কতটুকু ভালো কিংবা মন্দ? পর্ন কিংবা জুয়ার মতো বাজে নেশায় এখন গিলে খাচ্ছে নেট ব্যবহারকারীর একটি অংশকে। বিশেষ করে এসব সাইট ভিজিট করে তরুণরা ঝুঁকছে অপরাধে। তাদের ভিতরে একটা যৌনতা সম্পর্কে একটা ভিন্ন রকম আকাঙ্ক্ষা এবং চাহিদা তৈরি হয়, সেটাকে উস্কে দেয় কিন্তু পর্নোগ্রাফি। এবং সেইটার জন্য তারা স্বাভাবিকভাবে তাদের চাহিদাটা পূরণ করতে না পেরে একটা অবৈধ পথে কিংবা অপরাধের দিকে পা বাড়ায়। তাই তো যান্ত্রিক এই জীবনে অনেকটা বাধ্য হয়েই সন্তানদের হাতে যেসব অভিভাবক ট্যাব কিংবা স্মার্টফোন তুলে দেন, ভাবনাটা তাদের একটু বেশি। ওরা তো সারাক্ষণ মোবাইলে গেমস খেলে, আশেপাশে তো মাঠের ব্যবস্থা নাই, সেখানে যে খেলাধুলা করবে। সরকারের পক্ষ থেকে সেফ ইন্টারনেট চালু করা হয়, তাহলে আমরা ওদের হাতে মোবাইল তুলে দিয়েও কিছুটা হলেও চিন্তামুক্ত থাকতে পারি। তবে তরুণদের অনেকেরই স্বীকারোক্তি, পর্ণ আসক্তি বিপদগামী করছে তাদের অনেককেই। তারা যেসব সাইডে যাবে বা তারা যেগুলো দেখবে ওগুলো হচ্ছে যে এক প্রকার নেশার মতোই। সেটা যদি মনিটর করে যে কে কোন ওয়েবসাইটে ঢুকতেছে, কিভাবে তারা ইউজ করতেছে, সেসব জায়গাগুলো যদি বন্ধ করে তাহলে হয়তো বা সম্ভব। সরকারের নেয়া কিছু উদ্যোগের পরেও তা কাজে আসছে কতটুকু? বিশ্বজুড়ে ওয়েবসাইট রেটিংকারী সংস্থা অ্যালেক্সার মতে বাংলাদেশ থেকে বেশি ভিজিট করা হয় এমন সেরা 100টি ওয়েবসাইটের মধ্যে 4-5টি এরই মধ্যে এদেশে বন্ধ। পর্ন কিংবা জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট এমন 2000-এরও বেশি ওয়েবসাইট এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বন্ধের কথা বলা হলেও বিকল্প পন্থায় সেখানে খুব সহজেই প্রবেশ করা যাচ্ছে। বিশ্বজুড়ে অবাধ ইন্টারনেটের এই যুগে কেবলমাত্র নির্দিষ্ট একটি দেশে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বন্ধ করে খুব একটা সুফল আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর জন্য দরকার সচেতনতা। এখন আসলে যে প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট গেটওয়ে থেকে ফিল্টার করে দেওয়া হচ্ছে। তো এভাবে আসলে ফিল্টার করে এটা প্রতিরোধ করা সম্ভব না। মনস্তাত্ত্বিক জায়গা থেকে এটা আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সীমাবদ্ধতা মেনে মন্ত্রী জানালেন, অল্প দিনের মধ্যেই নিরাপদ হচ্ছে এদেশের ইন্টারনেট সেবা। নতুন নতুন সাইট জন্ম নয়, মিরর সাইট জন্ম থাকে, ভিপিএন ইউজ করা হয়, অন্যান্য ব্রাউজার দিয়ে এটাকে অ্যাক্সেস করা হয়। এই ঘটনাগুলো ঘটছে। তবে আমাদের বিভাগের থেকে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করার পরে দেশের জনগণকে এইটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে কোনো বাজে কন্টেন্ট থাকতে পারবে না। পাশাপাশি সচেতনতার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে দিনভর বিক্ষোভ। কর্তৃপক্ষের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে 7 দিন আন্দোলন স্থগিত। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তৃণমূল পর্যায়ে উদযাপনের আহ্বান।
মিরপুর ও সাভারে অর্ধশত বহুতল ভবন উচ্ছেদ, আবারও বাধার মুখে বিআইডব্লিউটিএ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ঢাকাতেই হবে হজ যাত্রীদের ইমিগ্রেশন, কারিগরি দিক যাচাইয়ে আসছে সৌদি প্রতিনিধি দল। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। হুইল চেয়ারে এসে ৯০তম জন্মদিনের কেক কাটলেন এরশাদ, দলকে শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের তাগিদ। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।